একজন নৃত্যশিল্পী। আমি বিগত 17 বছর ধরে নাচ শিখছি এবং শিল্পীর সাথে আমি রয়েছি 8 বছর ধরে। অভিষেক, আজকে আমরা শিল্পীর সঙ্গে যুক্ত থাকা নৃত্যশিল্পীদেরকে, তথাকথিত যাদেরকে আমরা সোসাইটিতে মেল ডান্সার বলি, তাদের সঙ্গে জেন্ডার নর্মস নিয়ে একটু কথা হচ্ছে। মেল ডান্সার কথাটা শুনতে কেমন লাগে? মেল ডান্সার কথাটা শুনতে তো ভালোই লাগছে, কিন্তু মানে এখন হয়তো পরিস্থিতি অনেক রকম হয়ে গেছে। আগের যদি কিছু বলো, মানে আজ থেকে প্রায় 12 বছর আগে বা 15 বছর আগে যখন বলো, তখন হয়তো আমরা অনেক ছোট, আমি এখনো শিখছি, শেখার চেষ্টা করছি। তখন যে ছেলেরা নাচ করে, মানে স্পেসিফিকলি মেল ডান্সার, এরা ছেলে নাচ করছে, সেইটা একটা ভীষণই একটা অন্যরকম। মানে তোমার অ্যাকর্ডিং টু ইউ নাচ কি খুব ফেমিনাইন একটা আর্ট? ফেমিনাইন আর্ট নয়, কিন্তু সমাজের চোখে এখনো পর্যন্ত ফেমিনাইন আর্টই, মানে ছেলেদের নাচ করাটা। মানে ছেলেরা নাচ করবে কেন? ছেলেরা অন্যান্য কাজ করবে, যেমন চাকরি করবে, অন্য জব করবে, ভালো সেক্টরে কাজ করবে। নাচটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে। এবার মেয়েদের ক্ষেত্রেও বললে সেইটা বিবাহের আগে অবধি, সেইটা একমাত্র যতক্ষণ তুমি না স্বামীর ঘর পর্যন্ত যাচ্ছ ততক্ষণ, তার আগে অবধি তুমি নাচ করো, ঠিক আছে। তারপর সংসার হয়ে গেলে আর সংসারের পর নাচ পাচ নয়। এবং ছেলেদের ক্ষেত্রেও কি, যে ঠিক আছে করছো, শখে করছো, ছোটবেলাকার স্পোর্টস খেলো, এদিকে ভলিবল খেলো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, কিন্তু নাচটা নয়। আঁকো, নাটক করো, অন্যান্য কিছু করো, কিন্তু নাচটা নয়। তো এরকম আমি অনেক শুনেছি। মানে আমার জীবনে হয়তো হয় না, কারণ আমার পরিবার ভীষণই সাপোর্ট করে এই বিষয়টা নিয়ে, নাচটা নিয়ে। কারণ নাচটা আমার বাড়িতে সবাই ডান্সার বলতে গেলে। নমস্কার, আমি বিশ্বরূপ দাস। আমি ইউজুয়ালি হাওড়াতে থাকি অ্যান্ড আমি গত 10 বছর ধরে শিল্পী নাট্য রিদমের সঙ্গে আছি অ্যান্ড তারও আগে থেকে নাচ শিখছি অ্যান্ড করছি। অ্যান্ড এখন আমি অ্যাজ এ শিল্পীতে অ্যাজ আ ডান্স ইনস্ট্রাক্টর কাজ করছি অ্যান্ড আরও অন্যান্য জায়গায় অ্যাজ আ ডান্স টিচার অ্যান্ড কোরিওগ্রাফার কাজ করছি। অ্যান্ড এভাবেই চলছে। এখন আমাদের শিল্পীর অনেকগুলো বছর এগিয়ে এসেছে, একসাথে অনেকগুলো মানে শিল্পীকে একটা জায়গা থেকে একটা জায়গাতে দেখেছি। তো একটা জায়গা থেকে এক জায়গাতে এনেওছি সঙ্গে করে। তো নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। তো ব্যাস, আমাদের আজকের এই যে আলোচনাটা করছি আমরা, তার প্রধানতম কারণ হচ্ছে আমরা একটু জেন্ডার আইডেন্টিটি নিয়ে কথা বলতে চেষ্টা করছিলাম, যে ডান্স, নৃত্য, তার সঙ্গে আমরা লিঙ্গকে কিভাবে জড়িয়ে দিই, যেটা আমাদের বাঙালি সমাজের একটা অন্যতম বড় সমস্যা হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটা শুধুমাত্র নাচের ক্ষেত্রে না, যে কোনো আর্টের ক্ষেত্রেই সেটা সত্যি। পুরুষ যুদ্ধ করবে, পুরুষ লড়াই করবে, পুরুষ চুরি করবে, পুরুষ পড়াশোনা করবে, পুরুষ চুমু খাবে, পুরুষ টিজিং করবে, পুরুষ ধর্ষণও করবে, কিন্তু পুরুষ আর্টের প্রতি, শিল্পের প্রতি খুব কোমল হতে পারবে না, তাহলেই সে মহিলা সুলভ হয়ে যাবে। একদম। এইটা কতটা বিরক্তিকর একজন শিল্পী হিসাবে বলতে গেলে কি, যে আমি এই সমস্ত কথাগুলোকে খুব বেশি একটা কান দিই না। আমি খুবই লাকি কি যে আমার বাড়ির লোকজন, আমার মা বাবা অ্যান্ড আদার্স, তারা আর্ট ফর্মকে খুবই ভালোবাসে অ্যান্ড আমার বন্ধুরা খুব ভালোবাসে। হ্যাঁ, বাট পাড়ার লোকেরা বলে, পাড়ার লোকেরা শোনায়, তুই নাচিস, কি নাচিস? আমি ডক্টর অমলেশ চক্রবর্তী, বাই প্রফেশন আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার। কেন আমি নাচের জগতে এলাম এবং কিভাবে এলাম, দ্য স্টোরি বিহাইন্ড অফ দিস ইজ ভেরি পেইনফুল ফর মি। আই হ্যাভ লস্ট মাই ফ্যামিলি, completely lost, 2021. After that, I have gone a deep depression. আমার ডাক্তার আমাকে বলে যে হ্যাঁ, খুব ভালো এবং সাংস্কৃতিক কোনো কাজের সাথে নিজেকে ব্যস্ত রাখতে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আমার এক কাজিন সিস্টারের একটি চ্যারিটেবল নাচের স্কুল আছে, সেইটাতে আমাকে ডেকে পাঠায় একটা ছোট্ট নৃত্যনাট্যের একটা ছোট্ট অংশ করার জন্য, রবি ঠাকুরের। সেখানে আমি করবার পর আমি
সেই এনভায়রনমেন্ট এবং তার অ্যাম্বিয়েন্সটাকে এতটাই ভালোবেসে ফেলি যে আমি তার কাছে নাচ শেখা শুরু করি। কিছু শারীরিক কারণবশত তিনি আর কন্টিনিউ করতে পারেন না, কিন্তু নাচের প্রতি এই যে ভালোবাসাটা জন্মে গেল, এই যে ভালোবাসার বীজটা পোতা হয়ে গেল, সেইটা ধীরে ধীরে একটা এমন খিদে তৈরি করলো, আমি খুঁজতে লাগলাম যে কোথায় ভালো নাচ শেখা যায়। ধীরে ধীরে আমি শিল্পীর সম্বন্ধে জানতে পারলাম। আমার বাড়ির কাছেই, আমি বেহালায় থাকি, চৌরাস্তায় শিল্পীর অ্যান্ড আর্ট দ্য রিদিমের সম্বন্ধে জানবার পরে আমি 2024-এর আগস্ট মাসে আমি শিল্পীর সাথে যুক্ত হই এবং এখানেই আমার পথ চলা শুরু। নমস্কার, আমি তনুশ্রী। শিল্পী অ্যান্ড আর্ট দ্য রিদমে আমি লাস্ট 13 বছর ধরে আছি। এখানে শিখছি এবং এখানে শুধু রয়েছি। এই থাকাটা আমার কাছে আমার ভালো লাগা, ভালোবাসা এবং সমস্ত কিছু জুড়ে রয়েছে। শুধু একজন নৃত্যশিল্পী হিসাবে নয়, এছাড়াও বিভিন্ন আদার্স কাজ, অফিস করা থেকে শুরু করে সংসার সামলানো, সমস্ত কিছুতেই চেষ্টা করি সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাট কোথাও না কোথাও আমার কাছে শিল্পীটা ভীষণ একটা ফার্স্ট প্রায়োরিটির জিনিস। তুমি তো কারো মেয়ে, কারো স্ত্রী, কারো বৌমা, অনেকগুলো সামাজিক পরিচয়ের মধ্যে থেকে পুরুষ একজন নৃত্যশিল্পী, এই যে পরিচয়টা, এটা কতগুলো পরিচয়ের পরে আসে নাকি সবার? আমার কাছে আমি যেমন কারো মেয়ে, কারো স্ত্রী, সেই সম পরিমাণেই আমি শিল্পী অ্যান্ড আর্ট দ্য রিদমের একজন নৃত্যশিল্পী এবং সদস্য, এটা আমি চেষ্টা করি আমার প্রথম তালিকার মধ্যেই রাখার। আমি এটাকে কখনো দ্বিতীয়ভাবে বা সেকেন্ড অপশানে এরকম কোনো দিনই ভাবি না, রাখার চেষ্টা তো করবোই না। তুমি যাদের সঙ্গেই সম্পর্কগুলো শেয়ার করো, তুমি যার মেয়ে, যার না, যার স্ত্রী, যার বাড়ির বৌমা, তারা তোমার পরিচয়টাকে কতটা দেখে বা খুবই আমার সঙ্গে আমি যতটা প্রায়োরিটি দিই সেই সমান তালে তারাও সেটাকে নিয়ে চলার চেষ্টা করে। প্রথম দিকে একদমই বলবো না যে এই রাস্তাটা খুব স্মুথ বা এরকমই ছিল, এখন সেটা করতে পেরেছি 13টা বছর, সময়টা কম নয় খুব একটা। তো প্রথম দিকে এতটা সহজ ছিল না, বাট এখন আমার বাড়ি থেকে, আমার বাবা মা থেকে শুরু করে আমার হাজবেন্ড, শাশুড়ি, সবাই ভীষণভাবেই আমার জানে, তারা এটা আমার কাছে খুবই একটা আমার জীবনের অঙ্গ হয়ে উঠেছে শিল্পী। নমস্কার, আমি ইন্দ্রাণী চক্রবর্তী। আমি নাচ শিখছি 3 বছর বয়স থেকে, কিন্তু শিল্পীর সাথে জড়িত আছি লাস্ট 11 বছর। তো অনেক কিছু ভালো খারাপ অনেক কিছু এখানে শিখেছি, অনেক কিছু নাচের স্টেপ, মানে প্রচুর নাচের টাইপ অফ ভ্যারিয়েশন যেটা শিখেছি। আর মালা আন্টি আর অপা আন্টি তো মানে গুরু মা আমার, তো ওনাদের কাছে এত কিছু শিখেছি, এত ভালো ব্যবহার পেয়েছি, মনেই হয়নি কখনো এটা নাচের স্কুল, মনে হয়েছে আমার এটা সেকেন্ড হোম। আর ওনাদের সম্বন্ধে কি বলবো, কিছু মানে বলে বোঝাতে পারবো না, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি পেয়েছি ওনাদের কাছ থেকে। আর পাঁচু আঙ্কেল আছে অবশ্যই, তিনিও একজন মানে অনেক কিছু, মানে আমি বলতে পারবো না যে ওনারা আমার জন্য কি বা কতটা পেয়েছি, হিসেব করিনি কখনো, আর ভাষায় বলতেই পারবো না একদমই ওনাদের সম্বন্ধে। ইন্দ্রাণী, আমি আজকে একটু জেন্ডার এবং নাচ নিয়ে কথা বলছিলাম। লিঙ্গ এবং লিঙ্গভিত্তিক যে পলিটিক্স, যে রাজনীতি, সেটা বলতে তুমি কি বোঝো? প্রথমত হচ্ছে এটা একটা বোকা বোকা কনসেপ্ট যে লিঙ্গ মানে বেছে না মানে করাটা। আর শুধু ছেলে বলে নয়, আমি নিজেও অনেক কিছু শুনেছি পাড়া প্রতিবেশীর কাছ থেকে, যখন নাচ থেকে রাত্রে ফিরেছি আমার মা বাবাকে অনেক কিছু বলেছে
তারপর ইভেন একটা সময় তো আমার মা এত রেগে গেছিলো যে নাচতেই দেবে না, এরকম বলে দিয়েছিল যে তোমাকে আর নাচতে হবে না। তাও তখন আপা আন্টি আমাকে বলছে তুই আমার কাছে থেকে আর তুই নাচ করবি, এরকমও একটা সিচুয়েশন হয়েছিল, আমি কাঁদছিলাম এসে, তো আপা আন্টি এরকমও বলেছিল। তো এই যে সমাজে এই যে জিনিসগুলো বলে না যে নাচ নিয়ে কোনো ভবিষ্যৎ নেই, কিছু হবে না, নেচে কি লাভ, এইগুলো আমার তো মনে হয় যারা বলে তাদের মতো বোকা মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। নমস্কার, আমি অপরাজিতা আঢ্য। নমস্কার, আমি মালা সেন। আর আমাদের দুজনেরই পরিচয় হচ্ছে আমরা শিল্পী অ্যান্ড আর্ট দ্য রিদমের দুই সদস্যই বলা চলে, কারণ সবাইকে নিয়ে শিল্পী অ্যান্ড আর্ট দ্য রিদম। এবং আমার হাত ধরে প্রথম শিল্পী অ্যান্ড আর্ট দ্য রিদম শুরু হয়েছিল যখন শিল্পী নাম ছিল এবং মালা ছিল আমার সঙ্গী। আমরা দুজনে মিলে এই নৌকোটা চালিয়ে আজকে এই 33 বছরে পা দিলাম। শিল্পী অ্যান্ড আর্ট দ্য রিদমের 33 বছর বয়স হলো, কি রে, তাই তো? একদম। এই শিল্পী অ্যান্ড আর্ট দ্য রিদম করার ইতিহাসটা হলো যে আমি চিরকালই নাচতে ভালোবাসি এবং ছোটবেলা থেকে আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ডান্সার হব। তা খুব ছোটবেলা থেকেই আমি পাড়ার সব বাচ্চাদের নাচ শেখাই, বাড়ির উল্টো দিকে যে বাচ্চারা তাদের নাচ শেখাই এবং প্রচুর ফাংশন করি। এবং একটা সময় মনে হয় যে শেখাতে শেখাতে আমার আশেপাশের লোকজন বলে তুই শেখাতে শুরু কর। তো আমি তখন খুবই ছোট, তখন আমি দুজন স্টুডেন্ট নিয়ে শুরু করি শিল্পী। এবং আমার দুজনেই স্টুডেন্ট ছিল, একজনের নাম ছিল পায়েল, একজনের নাম ছিল দেবশ্রী। তারা এখন অনেক বড় হয়ে গেছে, তাদের ছেলেরাও বড় হয়ে গেছে, ছেলে মেয়েরা। তো তাদেরকে নিয়ে আমি প্রথম শুরু করি শিল্পী। এবং তখন আমার এক দাদা ছিলেন, দিলীপ দা, তিনি এসে আমাকে বলেন যে খুব প্রান্তিক একটা জায়গা আছে বেলগেছিয়া, আপনার বেলগেছিয়া নামটার সঙ্গে খুবই পরিচিত, তার কারণ হচ্ছে কিছুদিন যাবৎ বেলগেছিয়া নিয়ে ভীষণ একটা গন্ডগোল দেখছেন আপনারা, যে বেলগেছিয়া ধস নামছে এবং সেখান থেকে মিথেন গ্যাস তৈরি হচ্ছে, এইসব ঘটনা করছে ওই এলাকায়। মানে বুঝতেই পারছেন আজ থেকে 30 বছর আগে প্রায় ওই জায়গাটা কিরকম ছিল, তখন আরো বেশি আনডেভেলপড ছিল। এবং সেইখানে একটি ক্লাবে নাচ শেখাতে যেতে হবে আমাকে বলে, এবং বলে তুমি কি রাজি? এবং ক্লাবটির নাম হচ্ছে সূর্য কিরণ সংঘ। আমি বললাম হ্যাঁ আমি রাজি। এবং আমি সেখানে নাচ শেখাতে যেতাম। এবং তখনও পর্যন্ত ওখানে যখন বিকেলে বান আসতো না, মানে জোয়ার আসতো, তখন ওইখানটায় জলে পুরো ভরে যেত এবং সাইকেলের উপরে পা তুলে সাইকেল চালিয়ে যেতে হতো, চালিয়ে যাওয়া যেত না, এতটাই জল। এবং সেই জল ভেঙে আমি সপ্তাহে 2 দিন করে ওখানে ক্লাস করাতে যেতাম, প্লাস আমার নিজেরও ছোট করে একটা নাচের স্কুল শুরু করেছিলাম। সেই সময় একটা অনুষ্ঠানে গিয়ে আমার সঙ্গে মালার আলাপ হয়। আচ্ছা, এখানে আমি একটা জিনিস শেষ করতে চাইবো যে শিল্পী আর আর্ট দ্য রিদম, ছন্দ তো তখনই ছন্দ যখন সেই ছন্দের মধ্যে সততা থাকবে, ন্যায় থাকবে, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা থাকবে নিজেকে এক্সপ্রেস করা, এবং তখনই বোধহয় আসল ছন্দের যে স্বরূপ, যেটাকে আমরা নৃত্য করি, সেটা প্রকাশিত হবে। শিল্পীকে যদি আমি সেই ছন্দের আঙ্গিকে প্রকাশ করতে চাই, তাহলে কি করতে পারি? শিল্পীকে যদি ছন্দের আঙ্গিকে প্রকাশ করতে চাও তাহলে তাকে তার মতো করে বাঁচতে দিতে হবে। তুমি মনে করবে যে আমার ছেলে আমার মেয়ে খুব ভালো শিল্পী হবে, এবং বিশেষ করে বড়দের ক্ষেত্রে আমি দেখেছি, বড়দের ক্ষেত্রে, বয়ফ্রেন্ডের ক্ষেত্রে, প্রেমিকদের ক্ষেত্রে, তারা ভাবে যে প্রচুর নাম হবে, প্রচুর ভালো পারফরমেন্স করবে, লোকে মাথায় করে নিয়ে নাচবে, কিন্তু চলবে আমি যেরকম বলবো সেরকমই। তাহলে তো শিল্পী বাঁচবে না। আমি যেরকম বলি যে যখন বউকে বিয়ে করে আনা হয়, কোনো মেয়েকে বিয়ে করে আনা হয়, তখন তো অন্যের বাগানের গাছটাকে নিয়ে এসে পোতা হয়, তাকে অনেক বেশি যত্ন করতে হয়, জল দিতে হয়, রেগুলার তাকে লক্ষ্য করতে হয়, অনেক বেশি যত্ন। তুমি যদি প্রথম দিনই এই গাছটাকে ঠেঙাতে শুরু করো যে এ ফুল দিচ্ছিস না কেন, ফল দি, তাহলে তো গাছটা মরে যাবে। সেরকমই প্রত্যেকে, আমি অনেকেরই ইচ্ছে দেখি যে খুব বড় শিল্পী হবে, খুব নাম করবে, খুব, কিন্তু বলবে সারাক্ষণ আমার কথা আর চলবে আমার মতো করে, তাহলে শিল্পী কোনোদিন প্রস্ফুটিত হবে না। শিল্পী হচ্ছে ফ্রিক অফ নেচার, প্রকৃতির ভ্রান্তি হচ্ছে শিল্প। সুতরাং তার একটা উন্মাদনা, তার একটা অন্যরকমের ভাবনা, তার জীবন দর্শন, সবকিছু মানে আর 5টা স্বাভাবিকের সঙ্গে মিলবে না। সেখানেই শিল্পী প্রস্ফুটিত হতে পারে। সেই জায়গাগুলো যখন মেরে দেওয়া হবে, তখন ফুল যেরকম ঝরে পড়ে শিল্পীও ঝরে পড়বে। সুতরাং শৈল্পিক সত্তাকে যদি বড় করতে হয়, তাহলে শিল্পীকে শিল্পীর মতো করেই বাঁচতে দিতে হবে। আমরা নাচ নিয়ে কথা বলতে অনেক বড় অ্যাসপেক্টে কথা বললাম।